আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমার এই আপডেট ভিডিওটিতে থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের 2021 নভেম্বরের ফাইনাল টাস্ক অর্থাৎ শেষ টাস্ক, যেটি পার্ট 8। এই ফাইনাল টাস্কটি আমি ভূগোলের সমস্ত প্রশ্নের আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। যেহেতু 2021 এটা ফাইনাল টাস্ক, তাই তোমরা উত্তরগুলি সুন্দর করে খাতায় ভালোভাবে লিখে স্কুলে জমা দেবে। এটা তোমাদের নভেম্বর মাসে দেওয়া হবে। ওকে, আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 3 দাগে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1, মোট 3 নম্বরের প্রশ্ন। 4 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানেও 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ মোট 3 মার্কের প্রশ্ন। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 2। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 3, মোট 9 নম্বরের প্রশ্ন। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 এবং মোট প্রশ্ন হচ্ছে 15 মার্কের প্রশ্ন। এবার উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। এখানে মোট হচ্ছে 50 মার্কের প্রশ্ন। একই দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের প্রথম প্রশ্ন, সৌরজগতের বহিস্থ গ্রহগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো এরা আকারে বড়, এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা কঠিন শিলায় গঠিত, এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। সঠিক উত্তরটি হলো অপশান গতে, এরা কঠিন শিলায় গঠিত। তারপরে 1.2 দাগের প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্তরেখা, কুমেরু বৃত্তরেখা, সুমেরু বৃত্তরেখা। সঠিক উত্তরটি হলো অপশান খতে কর্কট ক্রান্তি রেখা। 1.3 দাগের প্রশ্ন, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা, ভূতাপ শক্তি। সঠিক উত্তরটি হলো অপশান গতে দক্ষতা। 1.4 দাগের প্রশ্ন, বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। সঠিক উত্তরটি হলো অপশান কতে 0 ডিগ্রি। 1.5 দাগের প্রশ্ন, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, গ্রস্ত উপত্যকা, মহাদেশ। সঠিক উত্তরটি হলো অপশান খতে ভঙ্গিল পর্বত। 1.6 দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট, দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসার বেশি, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম, পাইন ম্যানগ্রোভ উদ্ভিদ। সঠিক উত্তরটি হলো অপশান গতে মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম। 1.7 দাগের প্রশ্ন, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। সঠিক উত্তরটি হলো অপশান গতে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। 1.8 দাগের প্রশ্ন, বিরার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো স্তূপ পর্বত, লাভা মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, আগ্নেয়গিরি। সঠিক উত্তরটি হলো অপশান খতে লাভা মালভূমি। এরপরে
1.9 দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল। ক্ষয়ে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। গয়ে পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল। ঘয়ে অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খতে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এরপরে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখা ড্যাশ কোণে ছেদ করেছে। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে। 2.2 দাগের প্রশ্ন, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, তাকে কি বলে? রেগোলিথ বলে। 2.3 দাগের প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ। দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা। 3 দাগে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ। 3.1 দাগের প্রশ্ন, নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক। উত্তরটি সত্য। 3.2 দাগের প্রশ্ন, কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। উত্তরটি মিথ্যা। এটা হচ্ছে উত্তর গোলার্ধে বাম দিকে ডান দিকে বেঁকে, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 3.3 দাগের প্রশ্ন, অচিরাচরিত শক্তির একটা উৎস হলো জোয়ার ভাটা শক্তি। এটা হচ্ছে সত্য। একটি বা দুটি শব্দের উত্তর দাও। 4.1 দাগের প্রশ্ন কি হচ্ছে, কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা কত হবে? উত্তরটি দেখো, ওই স্থানটির প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা 156 ডিগ্রি পশ্চিম হবে। আমরা জানি কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য হয় 180 ডিগ্রি। অতএব প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা 180 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি সমান হচ্ছে 156 ডিগ্রি। এরপরে 4.2 দাগের প্রশ্ন, একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখ। উত্তরটি দেখো, একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম হলো তিব্বতের মালভূমি। আচ্ছা, 4.3 দাগের প্রশ্ন, জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তরটি দেখো, আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। এবার 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 দাগের প্রশ্ন, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, যে সকল বস্তু বা পদার্থের মানুষের অভাব মোচনের ক্ষেত্রে কোনোরূপ অনুকূল বা প্রতিকূল প্রভাব থাকে না তাদের নিরপেক্ষ সামগ্রী বলে। নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ সৃষ্টি। 1 দাগে 1 নম্বর পয়েন্টে, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল। যেহেতু মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে উন্নত, তাই মানুষ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে নিরপেক্ষ সামগ্রীগুলিকে সম্পদে পরিণত করে। উদাহরণ, মালাবার উপকূলের বালুকা রাশি থেকে তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা। 2 দাগে প্রাকৃতিক বাধা অতিক্রম। প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আজ প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ সামগ্রীকে সম্পদের রূপদান করেছে। 3 দাগে উদাহরণ, বর্তমানে 3 দাগটা হবে না, এখানে একটু ডিস্টার্ব হয়েছে, দাগ নাম্বারটা ভুল হয়েছে। যাই হোক, টাইপ করার সময় দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে। উদাহরণ, মালাবার উপকূলে বালুকা রাশি থেকে তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা। এবার 2 দাগে প্রাকৃতিক বাধা অতিক্রম। প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আজ প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ সামগ্রীকে সম্পদের রূপদান করেছে। উদাহরণ, বর্তমানে সাহারা মরুভূমি ও উত্তর সাগর থেকে খনিজ তেল উত্তোলন করা হচ্ছে। এখানে দাগ নাম্বারটা একটু ভুল হয়ে গেছে। 3 নম্বরে চাহিদা। পুরাতন প্রস্তর যুগে মানুষ কয়লা ব্যবহার জানত না, কিন্তু পরবর্তীকালে তাপ ও শক্তির চাহিদা পূরণের ক্ষেত্রে কয়লার ব্যবহার শিখল।
সুতরাং প্রাচীনকালে যে সকল দ্রব্য সামগ্রী ছিল সেগুলি নিরপেক্ষ সামগ্রী, আজ তা সম্পদে পরিণত হয়েছে, এবং আজ যা নিরপেক্ষ সামগ্রী ভবিষ্যতে তা সম্পদে পরিণত হতে পারে। এরপরে 2.5.2 দাগের প্রশ্ন, জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তরটি দেখো, জিপিএস এর ব্যবহারগুলি নিম্নে আলোচিত হলো। 1 নম্বরে কোনো দেশ বা অঞ্চলের বনভূমি রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পনা সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্টে ভূমি ব্যবহার সংক্রান্ত সমীক্ষার কাজে জিপিএস ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্টে সমুদ্র তলদেশের মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয়। 4 নম্বরে সমুদ্রে মাছের সঠিক অবস্থান নির্ণয়ে জিপিএসের সাহায্য নেওয়া হয়, ফলে সমুদ্রের জেলেরা সঠিক স্থান নির্ণয়ের মাধ্যমে প্রচুর মাছ সংগ্রহ করতে পারে। 5.3 দাগের প্রশ্ন, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি লেখক। উত্তর, অতিরিক্ত জলসেচের কারণে মাটির উপরের খনিজ নিম্ন স্তরে চলে গেলে কিছুদিন পর মাটি চাষাবাসের অযোগ্য হয়ে পড়ে। 2 নম্বরে নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারে নদীতে ও খালে প্রচুর পরিসঞ্চয় হয়, ফলে নদীর গভীরতা হ্রাস পায় ও বর্ষাকালে বন্যা দেখা যায়। 3 নম্বরে নদী বা খালের জলের উপর অতিরিক্ত পরিবহন করলে জলে দূষণের মাত্রা বেড়ে যায়। 4 নম্বরে শিল্পে নদীর জল ব্যবহার হয় এবং সেই শিল্পের বর্জ্য নদী ও খালের জলে মিশে জলের দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। 5.4 দাগের প্রশ্ন, আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। উত্তরটি দেখো, আবহবিকার ঘটে প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবহবিকার ঘটাতে বা ঘটানোর ক্ষেত্রে। যেমন কতে প্রাণীর মাধ্যমে আবহবিকার। প্রাণীর মাধ্যমে আবহবিকার দুটি পদ্ধতি সংগঠিত হয়, যথা একে যান্ত্রিক পদ্ধতিতে ইঁদুর, খরগোশ, খ্যাঁকশিয়াল, পেয়েরি কুকুর, পেঁচা প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে শামুক চুনাপাথরের মধ্যে গর্ত তৈরি করতে পারে। 2 নম্বরে রাসায়নিক পদ্ধতিতে পশু পাখির বর্জ্য পদার্থ যেমন মলমূত্র প্রভৃতি শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। প্রাণী মারা যাওয়ার পর প্রাণী দেহে নিঃসৃত অ্যাসিডের মাধ্যমে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। জীবাণু, কীট ও ব্যাকটেরিয়া শিলার মধ্যে বাস করে রাসায়নিক আবহবিকার ঘটায়। থেকে মানুষের মাধ্যমে আবহবিকার। মানুষ প্রত্যক্ষভাবে খুব কম অঞ্চলে শিলাস্তরে আবহবিকার ঘটালেও তা ঘটায় কিন্তু দ্রুত হারে। প্রাকৃতিক উপায়ে কোনো শিলাস্তর আবহবিকারগ্রস্ত হয়ে শিথিল হতে যেখানে লক্ষ লক্ষ বছর সময় লাগে, সেখানে মানুষ কয়েক মুহূর্তে সেই শিলার দ্রুত পরিবর্তন ঘটিয়ে ফেলে। 1 দাগে খনিজ দ্রব্য আহরণের প্রয়োজনে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে শিলা সমেত পাহাড় ফাটিয়ে ফেলা হয়। 2 নম্বরে একইভাবে পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণ, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে শিলা ফাটানো হয়। 3 নম্বরে ওপেন কাস্ট পদ্ধতিতে খনিজ দ্রব্য আহরণে যন্ত্র দিয়ে শিলাস্তর ফাটিয়ে অপসারণ ঘটানো হয়। 4 নম্বরে পাহাড় পার্বত্য অঞ্চলে চাষের জমি তৈরি করার কারণে শিলা ও ভূমির পরিবর্তন করা হয়। 5 দাগে দূষণের প্রভাবে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি পরোক্ষভাবে শিলার রাসায়নিক আবিষ্কার ঘটায়। এরপরে 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 দাগের প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? উত্তরটি দেখো, আমরা পৃথিবীর আবর্তন বেগ বা গতি অনুভব করি না তার প্রধান কারণগুলি হলো পৃথিবীর সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে চলমান বস্তু নেই যার সাহায্যে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি। 2 দাগে পৃথিবীর গতির সঙ্গে তাল রেখে আমাদের চারপাশের বায়ুমণ্ডলের গতিশীল, তাই আমরা আবর্তন গতি অনুভব করি না। 3 নম্বরে পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তনের গতিবেগ সুনির্দিষ্ট, স্থায়ী ও পরিবর্তনশীল, তাই গতি বোঝা যায় না। আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে ঘুরছি, তাই আবর্তন গতি অনুভব করতে পারি না। 5 দাগে পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি উপলব্ধি করা অসম্ভব। এবার 6.2 দাগের প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, ইতিহাসের দিকে তাকালে দেখো সব বড় সভ্যতা সমভূমি অঞ্চলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হিমালয় পাদদেশে উত্তরের সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি। এখনও পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। এই বসবাস করার কারণগুলি হলো: 1 নম্বরে জলের যোগান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সমভূমির উপর দিয়ে বড় বড় নদী প্রবাহিত হয়েছে। সমভূমি অঞ্চল নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। তাই পানীয় জল, সেচের জল ও অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় জল পাওয়া সুবিধাজনক। 2 দাগে উর্বর মৃত্তিকা। নদীবাহিত পলি এখানকার মৃত্তিকাকে উর্বর করেছে, যার কারণে এখানে গড়ে উঠেছে উন্নত কৃষি ও শিল্প। 2.1 কৃষি। সমতল ভূমিতে উর্বর মাটি, অসংখ্য চিরনদী প্রবাহিত নদী, ভৌমজলের উপর ভিত্তি করে এখানে কৃষি উন্নত। শিল্প। সমতল ভূভাগে উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে বলে সমতল অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে, যার ফলে কর্মসংস্থানের সুযোগ বেশি। 3 নম্বর পয়েন্টে সমতল ভূভাগ। কৃষি ও শিল্পে উন্নত হওয়া এবং সমতল ভূভাগ হয় সমভূমিতে
জনবসতি গড়ে তোলার একাধিক পরিকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষা, চিকিৎসা, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি থাকে, ফলে এখানে জনসংখ্যা আধিক্য দেখা যায়। 3.6 দাগের প্রশ্ন, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখ। উত্তরটি দেখো। আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্যগুলি হলো, 1 নম্বরে উৎপত্তি ভিত্তিতে অগ্নুৎপাতের মাধ্যমে লাভা, সিন্ডার ও ভস্মের সঞ্চয়ের ফলে আগ্নেয় পর্বত গঠিত হয়। কিন্তু প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে ক্ষয়জাত পর্বত গঠিত হয়। 2 দাগে উৎপত্তির শক্তির ভিত্তিতে ভূ অভ্যন্তরের শক্তি বা টেকটনিক বল আগ্নেয় পর্বত উৎপত্তির সাথে সম্পর্কযুক্ত, কিন্তু ভূপৃষ্ঠে ক্ষয়কারী শক্তি বা ক্ষয়জাত পর্বতের উৎপত্তির সাথে সম্পর্কযুক্ত নয়। ক্ষয়কারী শক্তি ক্ষয়জাত পর্বতের উৎপত্তির সাথে সম্পর্কযুক্ত। আকৃতির ভিত্তিতে আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হয়, কিন্তু ক্ষয়জাত পর্বত গম্বুজ আকৃতি হলেও যে কোনো আকৃতির হতে পারে। 4 নম্বরে শিলার গঠনের ভিত্তিতে আগ্নেয় পর্বত আগ্নেয় শিলা দ্বারা গঠিত, কিন্তু ক্ষয়জাত পর্বত আগ্নেয় রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। 5 দাগে উদাহরণ, আগ্নেয় পর্বতের উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লাভা ইত্যাদি, কিন্তু ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো ভারতের আরাবল্লী, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান। এবার 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণ দাও। দিগন্তরেখা ও ক্ষয়ের ধ্রুবতারা। উত্তরটি দেখো। দিগন্তরেখা, কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে, তেমনি পৃথিবী গোলাকার বলে এটি ঘটছে। আমরা নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়ালে এটি বুঝতে পারি। আমরা মাটিতে দাঁড়িয়ে চারদিকে তাকালে নির্দিষ্ট সীমা পর্যন্ত দিগন্তরেখাকে দেখতে পাই। যত উপরে উঠব দেখব দিগন্তরেখার সীমানা বাড়ছে এবং আরও বেশি জায়গা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর গোলাকার বলে এটা সম্ভব হচ্ছে। এই ছবিটা দেবে, ছবিটা এরকম আঁকবে, তোমরা বুঝতে পেরেছ? ধ্রুবতারা, উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উপরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে থাকে বা উঠতে উঠতে মেরুতে দেখি একেবারে মাথার উপর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবীর গোলাকার বলে এমনটি হচ্ছে, আর পৃথিবীর সমতল হলে সকল স্থান থেকে ধ্রুবতারাকে একই কোণে উন্নতি কোণে দেখা যেত। 7.2 দাগের প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা অভাবিকারগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় তার উদাহরণসহ লেখো। উত্তরটি দেখো। উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে দৈনন্দিন বা ঋতুভিত্তিক উষ্ণতার হেরফের খুব বেশি, দিনের বেলা হিমাঙ্কের উপরে এবং রাত্রি হিমাঙ্কের নিচে, সেখানে তুষারের কাজে যান্ত্রিক অভাবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। আমরা জানি জল জমে বরফে পরিণত হলে আয়তনে প্রায় 9% বাড়ে। এই জল যদি আবদ্ধ এলাকায় জমে তাহলে প্রবল চাপ সৃষ্টি করে। শিলা ফাটলের জল বরফে পরিণত হলে ফাটলের ভেতরে প্রবল চাপের সৃষ্টি হয়, ফলে শিলা ফাটল ক্রমশ বাড়তে বাড়তে একসময় টুকরো টুকরো খণ্ডে পরিণত হয়। এই টুকরো টুকরো খণ্ড পর্বতের পাদদেশে স্ক্রি বা ট্যালাস গঠন করে। ট্যালাস দিয়ে গঠিত ভূমিরূপ ব্লক স্পেট, ফেলসনমির, প্রস্তরক্ষেত্র প্রভৃতি নামে পরিচিত। অক্সিডেশন, শিলা ও খনিজের সাথে রাসায়নিকভাবে অক্সিজেন যুক্ত হলে তাকে অক্সিডেশন বা জারণ বলে। যে সকল শিলায় লোহা আছে সেখানে জারণ প্রক্রিয়া দেখা যায়, তবে অ্যাম্ফিবোল, পাইরক্সিন, বায়োটাইট প্রভৃতি খনিজের উপরও জারণ প্রক্রিয়া কার্যকর হয়। এরপরে লোহা যখন অক্সাইড রূপে থাকে তখন কঠিন, কিন্তু জারণ প্রক্রিয়ায় ফেরিক অক্সাইডে পরিণত হলে 4FeO+O2 থেকে সৃষ্টি হয় 2Fe2O3, তা সহজে ভাঙে এবং শিলায় মরচে ধরে। এই পদ্ধতিতে ফেরাস অক্সাইড লিমোনেটে এবং ফেরাস সালফেটে পরিণত হয়। ল্যাটেরাইট মাটি জারণ প্রক্রিয়ার ফল। উদাহরণটা দেখে নাও তোমরা। 1 নম্বর উদাহরণ, ফেরাস অক্সাইড, জল, অক্সিজেন, ফেরিক অক্সাইড কীভাবে হচ্ছে। তারপরে উদাহরণ 2 দেখো, ফেরাস ও সালফাইড অক্সিজেন যুক্ত হয়ে কীভাবে ফেরাস সালফেটে পরিণত হচ্ছে। ওকে। 7.3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তরটি দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব নিম্নরূপ। 1 নম্বর পয়েন্টে ঋতু পরিবর্তনের উপর প্রভাব। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপরে এ রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত ভাগে ভাগ করা হয়। 2 নম্বর পয়েন্টে বৃষ্টিপাতের উপর প্রভাব। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টির 90% হবে, শতাংশটা টাইপ করা নেই, ওকে, ভুলে গেছি। 90% ঘটে
বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বৃষ্টিহীন। তিনের দাগে অনিশ্চিত ও অনিয়মিত অসম বৃষ্টি মৌসুমী বায়ুর খামখেয়ালি প্রকৃতি হওয়ার কারণে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত অনিশ্চিত ও অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কখনো বছরে কম বৃষ্টিতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়। তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি, সেখানে পুরুলিয়াতে 100 থেকে 125 সেমি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্টে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির এবং শীতকাল প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক। 5 নম্বর পয়েন্টে বায়ু প্রবাহ আগমনকালে মৌসুমী বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয়। 6 নম্বর পয়েন্টে উষ্ণতার প্রভাব মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলে উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলে গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। তাহলে তোমরা ক্লাস 9-এর ফাইনাল অ্যাক্টিভিটি টাস্কের ভূগোলের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও দেখতে তোমরা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে, অর্থাৎ একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।